মাধ্যমিক 2026-এর পর্ষদের টেস্ট পেপারে সলভ প্রথম এসেছে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে। আমি বলেছিলাম আলাদা কিছু করে দেখাবো, আমি দেখিয়েছি। ধামাকা শুরু করা যাক তাহলে। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানতামও না, আমি তোদের কমেন্ট থেকে জানতে পারলাম যে পশ্চিমবঙ্গের মধ্যে এটাই প্রথম পর্ষদের টেস্ট পেপারের সলভ। আমি গতকাল পর্ষদের টেস্ট পেপারের এমসিকিউ ভিএসকিউ দিয়েছি, আজকে নিয়ে চলে এসেছি এসকিউ। শুধুমাত্র একটা সেটের নয়, আজকে দুটো সেটের এসকিউ একসাথে করাবো। আর এইবার থেকে যা দেবো দুটো করে সেটেরই দেবো। এমসিকিউ ভিএসকিউরও দুটো সেট দেবো, এসকিউ এর দুটো সেট দেবো একসাথে। কারণ প্রচুর প্রশ্ন আমরা আগে প্র্যাকটিস করেছি, আমরা প্রচুর এমসিকিউ ভিএসকিউ প্রচুর এসকিউ করেছি। এবিটিএ ডাব্লিউবিটিএ ডাব্লিউবিএইচ এর ঘেটে ফেলেছি, টার্গেট ঘেটে ফেলেছি, আমাদের এই সব প্রশ্ন জানা। তোরা গতকালের এমসিকিউ ভিএসকিউ এর ভিডিওটার মধ্যে দেখেছিলি, তোদের কত সোজা লাগছিল, কারণ এতদিন আমরা কত পরিশ্রম করেছি, এইগুলো হচ্ছে তার ফল। চল আজকেও বেশি দেরি নয়, দুটো সেট ধেরাধর কমপ্লিট করে ফেলবো এক্ষুনি। মনে রাখবি ওই তিনটে অক্ষর আমার দরকার, তিনটে সংখ্যা আমার দরকার, 1 0 0 মনে থাকে যেন। চলো প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখবি মা অনেক সময় বলে এই তুই একা সব খাস না, ভাইয়ের জন্য রেখে দে। ঠিক একই ব্যাপার, জীবাশ্ম জ্বালানি যদি আমরাই সব ব্যবহার করে ফেলি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি করবে ভাই? তাহলে ওদের জন্য তো কিছুটা সংরক্ষণ করতে হবে। তাহলে ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য প্রথম পয়েন্ট হয়ে গেল। আর দ্বিতীয় একটা হতে পারে যে জীবাশ্ম জ্বালানিকে যখন তুই দহন করিস তখন প্রচুর পরিমাণে বায়ু দূষক কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কারণে ওগুলোকে একটু সংরক্ষণ করে রাখ, বেশি ব্যবহার করিস না ভাই। আরেকটা কারণ আছে, এটা অর্থনৈতিক কারণ। মানে জীবাশ্ম জ্বালানি যদি তুই বেশি পরিমাণে ব্যবহার করিস, অন্য দেশ থেকে আমদানি করতে হবে, তখন অনেক শুল্ক লাগে, এই লাগে সেই লাগে, এটা অর্থনৈতিক একটা কারণ। যাই হোক, তোকে প্রত্যেকটা বললাম, তুই নিজের মতো করে এগুলো লিখে দিতে পারবি। নেক্সট একটা অঙ্ক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের যে কটা টেস্ট পেপারে সেটা আমরা করিয়েছি, আমরা প্রচুর পরিমাণে অঙ্কও করিয়েছি। সেখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, প্রথমে একটুখানি বুঝে নিতে হবে আমাদের অঙ্কটা কি থেকে দিয়েছে। ভালো করে অঙ্কটাকে আমার সাথে সাথে সবাই রিড করবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কোন গ্যাসের আয়তন হচ্ছে 900 সেন্টিমিটার কিউব। মানে আমার মাথার মধ্যে প্রথমেই যে ধারণাটা আসবে, আমাকে তিনটে ভ্যালুই দিয়ে দিয়েছে, পি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে, টি এর ভ্যালু দিয়ে দিয়েছে। খুব ভালো কথা। তারপরে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে। আমি তোদেরকে আগেও শিখিয়েছি, যদি কোনো জায়গাতে এসটিপি দেওয়া থাকে তার মানে সেখানে কোনো না কোনো একটা ভ্যালু মিসিং আছে, যেটা তোকে এসটিপির মাধ্যমে বসাতে হবে। আমি সবাইকে বলবো, কেউ যদি আজকে নতুন আমাদের চ্যানেলের মধ্যে এসে থাকিস, এসকিউ এমসিকিউ ভিএসকিউ যে কটা সেট করানো আছে পরপর কর, কারণ আমি তোদেরকে ধারাবাহিকভাবে শেখাচ্ছি কি করে করতে হয়, সেই জন্য শুরু থেকে করিস ভাই। ঠিক আছে, এই যে এসটিপি আছে তার প্রত্যেকটা ভ্যালু তুই জানিস। চাপের ভ্যালু 1 এটিএম, যদি তোকে আয়তনের ভ্যালু বলে 22.4 লিটার, যদি তোকে উষ্ণতার ভ্যালু বলে তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। এবার একটুখানি দেখা যাক অঙ্কটার মধ্যে আমাকে দিয়েছে এটা কি। আমি এক এক করে লিখবো। কেউ যদি একটুখানি বিচক্ষণ হোস, সে একটা বিষয় ধরে ফেলেছিস। কি ধরে ফেলেছিস? দাদা এই যে P1টা দিয়ে দিয়েছে, P1টা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ দিয়ে দিয়েছে। আর দাদা তুমি তো আমাদের বলেছিলে যে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানেই তো 1 এটিএম। 1 এটিএম মানেই তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ গো। আর এটা মানেই তো 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ গো। তার মানে এখানে P1 এর ভ্যালু 760, আর এসটিপি যেহেতু বলে দিয়েছে তাহলে P2 এর ভ্যালুও 760ই হবে। মানে এক কথায় এটা একটা মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক অঙ্ক। তার কারণ এখানে বলে দেয়নি যে প্রেসারটা ধ্রুবক, বাট অ্যাকচুয়ালি প্রেসারটা ধ্রুবক। মানে তুই যদি বোকার মতো P1 V1 বাই T1 ফর্মুলা দিয়ে করিস, তুই দেখবি P1 আর P2 এমনি কেটে যাবে। তো তার থেকে আমরা জেনেই ফেলেছি যে প্রাথমিক প্রেসারও 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, অন্তিম প্রেসারটাও তাই হবে। এই জন্য এই অঙ্কটার মধ্যে চাপটা ধ্রুবক থাকবে। চাপটা ধ্রুবক থাকবে মানে দাদা চার্লসের সূত্রের অঙ্ক একদম পরিষ্কার। দাদা যদি চার্লসের সূত্রের অঙ্ক হয় তাহলে ফর্মুলা কি লাগাবো? V1 বাই T1, V2 বাই T2। আমি দেখতে পাচ্ছি দাদা T1 এর ভ্যালু দিয়ে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 27 ডিগ্রির সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে হয়ে যায় 300 কেলভিন একদম। আচ্ছা V1 এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে? গ্যাসের আয়তন 900 সেন্টিমিটার কিউব, তাহলে V1 হচ্ছে 900 সেন্টিমিটার কিউব।
খুব ভালো। বলেছে এসটিপি তে ওই গ্যাসের আয়তন কত হবে, মানে ভি2 চেয়েছে। দেখ একটা ভ্যালু মিসিং, আমি বলেছি সেই ভ্যালুটা তোকে এসটিপি দিয়ে বসাতে হবে। কোন ভ্যালু মিসিং দাদা? টি2 মিসিং আছে, তাহলে টি2 এর ভ্যালুটা এসটিপি দিয়ে বসিয়ে দে, 273 কেলভিন, গল্প শেষ। নেক্সট এবার এখানটায় বসাও, বলো ভি1 এর ভ্যালু কত? 900। টি1 এর ভ্যালু কত? 300। বলো ভি2 ভ্যালু বের করতে হবে। ভি2 ভ্যালুর একক কি হবে দাদা? ভি1 এর যেটা একক ওটাই ভি2 একক হবে। টি2 কত হবে দাদা? 273 কেলভিন হবে। 300 দিয়ে 900 কাটলে 3 হয়, তাহলে ভি2 ভ্যালু দাঁড়ালো 273 গুণ 3, সবাই জানে 819 হয়। 819 সেন্টিমিটার কিউব ইজ দ্য কারেক্ট অপশন। যারা যারা ভেরিফাই করতে চাইছিস তারা তারা ভেরিফাই করে নে, আমার এখানে সবকিছুর ব্যবস্থা আছে। 273 গুণ 3 গুণ 3 দেখে নে 819। এটা কিন্তু খুব কমন একটা জিনিস, এটা মনে রাখবি। 273 এর সাথে 2 গুণ করলে কত হয়, 3 গুণ করলে কত হয়, 4 গুণ করলে কত, এগুলো পরীক্ষাতে খুব লাগে। ঠিক আছে, নেক্সট দেখো এর সাথে অথবাতেও একটা অঙ্ক দিয়ে দিয়েছে। বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 570 মিলিমিটার পারস্তম্ভের চাপে 2.2 গ্রাম একটি গ্যাসের আয়তন এক। গ্যাসটার আণবিক ভর নির্ণয় করো। আমি আমাদের ধামাকা ব্যাচের মধ্যে এগুলোকে একদম ভালো করে শিখিয়ে দিয়েছি, ধরে ধরে শিখিয়ে দিয়েছি, যে যদি কোনো জায়গার মধ্যে তোকে আণবিক ভর বার করতে বলে, তোকে যদি কোনো জায়গার মধ্যে ভর দেওয়া থাকে এইভাবে, তাহলে মাথায় রাখবি ওটা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ হয়। এবার এই পিভি ইকুয়াল টু এনআরটি, এই এনটা হচ্ছে মোল, এখানে তো কোনো মোল উল্লেখ করেনি, তাহলে আমরা এটাকে একটুখানি মডিফাই করব, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি লিখে দেবো। হয়েছে। পি এর ভ্যালু কত দিয়েছে দাদা? যেহেতু এখানে আর এর ভ্যালুটা 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বসাতে হয়, সেই কারণে পি এর ভ্যালুটা আমাদেরকে সবসময় এটিএম এই নিতে হবে। 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ দিয়ে দিয়েছে। আমি দেখবি তোদেরকে আগেও শিখিয়েছি, যদি মিলিমিটার পারস্তম্ভের চাপ থাকে সেইটাকে এটিএম এ নিয়ে যাওয়ার জন্য 760 দিয়ে ভাগ করে দিবি। যদি সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থাকে তাহলে এটিএম এ নিয়ে যাওয়ার জন্য 76 দিয়ে ভাগ করে দিবি। হয়েছে, তাহলে এত এটিএম হয়ে গেল। দাদা ভি এর মানটা কত? ভি এর মানটা আমাকে দিয়ে দিয়েছে 1.64 লিটার, যেহেতু লিটারেই দিয়েছে কোনো চাপ নেই। দাদা টি এর মানটা কত? টি এর মান দিয়ে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে গেল 300 কেলভিন। আমি দেখবি তোদেরকে এই জিনিসটা আগেও কোনো একটা এসএকিউতে শিখিয়েছিলাম, যে কেন আর এর ভ্যালুটা লিটার এটিএম এ ধরলে পিটা এটিএম আর ভিটা লিটারে ধরতে হয়, যাতে এককগুলো কাটে, যাতে এম এর এক্সাক্ট ইউনিটটা বেরোয়, নাহলে কাটবেটা কি? যদি একক না কাটে তাহলে অঙ্কটা হবে কি করে? ঠিক আছে, আর কি দরকার আমাদের? আর এর ভ্যালু 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হয়েছে। আচ্ছা আর কি লাগবে দাদা? ডাব্লু লাগবে। ডাব্লু দিয়ে দিয়েছে 2.2 গ্রাম। ব্যাস সবকিছু দাদা দিয়ে দিয়েছে। এবার আমরা একটু ঝপাঝপ বসিয়ে দিই, আমাদের গল্প শেষ হয়ে যাবে। দেখি এখানটাতে আমি একটু দেখি, পি এর ভ্যালু দিয়ে দিয়েছে 57/76 ইন্টু ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 1.64 ইকুয়াল টু ডাব্লুর ভ্যালু দিয়ে দিয়েছে 2.2, নিচে আছে আমাদের আণবিক ভর, ইনটু আছে 0.082, ইনটু আছে আমাদের দাদা 300। খুব ভালো কথা, আমরা একটুখানি দেখি এম এর ভ্যালুটা যদি বার করতে হয় তাহলে ওপরে 3টে গুণ, মানে 2.2 0.082 300, আচ্ছা ইনটু আরো 76 হয়ে যাবে, ওপরে 76 গেল, নিচে নামবে কি কি? নিচে নামবে 57, নিচে নামবে 1.64। খুব ভালো কথা। এবার একটু পয়েন্ট গুলোকে নিয়ে কাজ করি। দেখো এখানে 3 ঘর আগে পয়েন্ট, এখানে 1 ঘর আগে পয়েন্ট, তাহলে মোট মিলিয়ে 4 ঘর আগে পয়েন্ট, সেই কারণে নিচে 10 এর পেছনে মানে 1 এর পেছনে 4টে শূন্য। হয়েছে। এখানটা 2 ঘর আগে পয়েন্ট, এই জন্য ওপরে চলে গেল 2টো শূন্য। খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এইবার আমি একটুখানি হিসাব করে করে দেখি, 2টো শূন্য দিয়ে 2টো শূন্য উড়ে গেল। 100 দিয়ে 300 কাটলে 3 হয়, 82 দিয়ে 164 কাটলে 2 হয়, 2 দিয়ে 22 কাটলে 11 হয়, এগুলো তোরা নিজের মতো করেও কাটতে পারিস। আচ্ছা 3 দিয়ে 57 কাটলে 19 হয়, 19 দিয়ে 76 কাটলে 4 হয়, আর কিছু কাটা যাচ্ছে না, 4 আর 11 গুণ করলে 44 হয়ে যায়। এককটা কি হবে? যেহেতু আমরা সব পারফেক্ট একক বসিয়েছি, তুই বসিয়ে বসিয়ে কেটে কেটেও দেখতে পারিস, একক গ্রাম পার মোলই আসবে। ঠিক আছে, একদম পারফেক্ট আছে প্রত্যেকের কাছে। 2টো অঙ্ক ধরে ধরে শিখিয়ে শিখিয়ে করে দিলাম,
3 নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করবে তার রশ্মি চিত্র এঁকে দেখাও। এই প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন, তোরা প্রত্যেকে জানিস। উত্তল লেন্সকে যখন আমরা বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করি তখন বস্তুটাকে উত্তল লেন্সের এই ফোকাস দূরত্বের ভেতরে বসাতে হয়, মানে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে বসাতে হয়, যাতে সেই বস্তুটার একটা অসৎ, আর অসৎ যখনই হয়েছে তখনই সমশীর্ষ হবে এবং তার সঙ্গে বিবর্ধিত হতে তো বাধ্য, নালে বিবর্ধক কাঁচ কেন হতে যাবে? তাহলে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব এখানে গঠিত হলো। দাদা এটা অসৎ কেন? লেন্স তো, লেন্সের কি ঘটে? প্রতিসরণ ঘটে। তার মানেটা কি? তার মানে যদি এই দিক থেকে আলোক রশ্মি যায় তাহলে প্রতিবিম্বটা এই দিকে হওয়ার কথা। যদি এই দিক থেকে বস্তু থেকে আলোক রশ্মি এসে প্রতিবিম্ব এই দিকেই হয়, মানে যেদিকে বস্তু তার উল্টো দিকে প্রতিবিম্ব, সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে নর্মাল কেস। কারণ লেন্সে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবেই, তাহলে নর্মাল কেসটা যদি হয় তাহলে সেটাকে আমরা সদবিম্ব বলি। এই জন্য দেখবি এদিকে বস্তু এদিকে প্রতিবিম্ব থাকলে সেগুলোকে আমরা সদবিম্ব বলে থাকি। কিন্তু যদি লেন্সের ক্ষেত্রে অ্যাবনর্মাল কেস হয়ে যায়, মানে বস্তু এদিকে প্রতিবিম্ব এদিকে, যেমন এখানটাতে হয়েছে বস্তু এদিকে প্রতিবিম্ব এদিকে, ওই জন্য এটাকে আমরা অসৎবিম্ব বলে থাকি। এই আঁকার নিয়ম সবাই হয়তো জানিস, প্রত্যেকের কাছে আঁকার নিয়মটা ক্লিয়ার নিশ্চয়ই, যে এখানটাতে আমাদের আমি র্যান্ডাম একটা ছবি এঁকে দিচ্ছি, এর বস্তু এঁকে এরকম স্কেল দিয়ে করবি কিন্তু। হ্যাঁ, এইটা দেখ, আমি এখান থেকে বলি সবসময় এটাকে 3 নিতে, এটাকে 6 নিতে, আবার এদিকে এটা 3 নিতে, এটাকে 6 নিতে। 1 সেন্টিমিটারের বস্তু নিতে বলি, প্রধান অক্ষের সমান্তরাল লাইন টানবে, সেই লাইনটা ফোকাস থেকে বেরিয়ে যাবে, আরেকটা লাইন টানবে আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, এরকম ভাবে খুব র্যান্ডাম আঁকছি। তারপর দুটো লাইনকে দেখবে দুটো লাইন একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, তারপর দুটোকে এরকম ভাবে পেছনের দিকে বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিলেই দেখতে পাবি পেছনে ওরা একটা জায়গার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। এটাই তোর আঁকা, আর কিচ্ছু না। তুই এখানটায় নাম দিয়ে দিবি পি কিউ বস্তু, তার পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্ব, লিখে দিবি বস্তু পি কিউ, প্রতিবিম্ব পি ড্যাশ কিউ ড্যাশ, প্রতিবিম্বের অবস্থান বস্তু যেদিকে আছে সেদিকেই, প্রতিবিম্বের প্রকৃতি অসৎ সমশীর্ষ বিবর্ধিত, গল্প শেষ। তুমি ফুল নাম্বার পেয়ে গেলে, আর একটু বিবর্ধক কাঁচের ডেসক্রিপশনটা দিয়ে দেবে, শেষ শেষ। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো। দেখ, একটা ব্যক্তি, প্রথমে পুরোটা সরার আগে একটা ধরি কথা লিখবে, ধরি, কারণ অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা পুরোটাই একটা কল্পনা। ধরি কোনো একটি ব্যক্তি তড়িৎবাহী তারের উপর থেকে তড়িৎ প্রবাহের অভিমুখে হাত পা ছড়িয়ে এমন করে সাঁতার কাটছে যে ব্যক্তির মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে। এমন অবস্থায় সেই ব্যক্তির বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও সেদিকেই ঘটবে। এটাই হচ্ছে বিষয়, এটাই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আর কিচ্ছু না। তোরা এগুলো প্রত্যেকেই জানিস। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মও খুব সোজা। বাম হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রেখে যদি আমরা প্রসারিত করি তাহলে তর্জনী, এটা কিন্তু খেয়াল রাখার বিষয়, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। প্রত্যেকে একটুখানি কনফার্ম করবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের অ্যাপ্লিকেশন কোথায়। আমি একটু জাস্ট দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে, একদম চাঙ্গা রেকর্ডিং হচ্ছে ভাই, চাঙ্গা। চ, এরকম ভাবে রেগুলার প্র্যাকটিস করতে থাকলে দেখবি বিশাল জায়গায় চলে যাবি। অষ্টক সূত্রের সংজ্ঞা দাও ভাই। অষ্টক সূত্র কি? সমস্ত মৌলই চায় তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে। যেমন যদি তোকে আমি একটা এক্সাম্পল দেখাই, ধর সোডিয়াম আছে, সোডিয়াম 281, তাহলে সোডিয়াম কি চাইবে? তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন হতে। নিয়নের কত বল? 28। এই নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য, অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণের জন্য কোন মৌল ইলেকট্রন বর্জন করে, কোন মৌল ইলেকট্রন গ্রহণ করে আয়নীয় বন্ধনের ক্ষেত্রে, অথবা সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয়, সমসংখ্যক ইলেকট্রন প্রদান করে একে অপরকে এবং একটা ইলেকট্রন জোড় তৈরি করে সেটাকে সমভাবে ব্যবহার করে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, এর ফল কি হয়? ফল হয় আলটিমেটলি তারা শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করে স্টেবিলিটি পায়। এই জিনিসটাকেই অষ্টক সূত্র বলা হয়, আর কিচ্ছু না। যেমন ধর CH4 এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, কার্বনের ক্ষেত্রে। তারপর ধর CCl4 এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে, এদের দুজনেরই ক্ষেত্রে। লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে একটা ব্যতিক্রম কিন্তু, যেটা চেয়েছে দেখ, অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের নাম লেখো। একটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, যেখানে লিথিয়াম আর হাইড্রোজেন, চিন্তা করে দেখিস, লিথিয়াম হাইড্রাইড একটা আয়নীয় যৌগ, কেন সেটা বহুবার শিখিয়েছি। লিথিয়াম প্লাস H- থাকে। লিথিয়াম প্লাস মানে কি? 3টে ইলেকট্রন ছিল, একটা ছেড়ে দিয়েছে, তাহলে 2টো ইলেকট্রন আছে।
হাইড্রোজেনের একটা ছিল, একটা নিয়েছে, তাহলে দুটো ইলেকট্রন আছে, তাহলে দুজনেই কার মতো ইলেকট্রন বিন্যাস পেয়েছে? হিলিয়ামের মতো। এই জন্য এটাকে দ্বৈত সূত্রের মাধ্যমে স্টেবিলিটি পাওয়া বলা হয়, টিউপলেট রুল বলা হয়। এই জন্য এটা অষ্টক সূত্রের ব্যতিক্রম। আরেকটা কি হতে পারে? PCl5 হতে পারে, যেখানে ফসফরাসের চারিদিকে, যখন তোরা 11-এ কেমিস্ট্রি পড়বি তখনই জিনিসগুলোকে শেখাবো। এই যে দেখ এরকম একটা স্ট্রাকচার হয় এগুলো, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যখন তুই দেখছিস, ফসফরাসের চারিদিকে কতগুলো ক্লোরিন আছে? 5খানা ক্লোরিন আছে। 5টা ক্লোরিন মানে 5টা বন্ড, 5টা বন্ড মানে 10টা ইলেকট্রন। কিন্তু থাকার কথা 8টা ইলেকট্রন, কিন্তু আছে 10টা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে অষ্টকের সম্প্রসারণ। ক্লিয়ার? আরেকটা SF6 হতে পারে, SF6 এর ক্ষেত্রেও অষ্টকের সম্প্রসারণই ঘটে। সি এবং সিএল এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 17। CCl4 অণুর লুইস ডট গঠন অঙ্কন করে দেখাও। ভাই এগুলো তো তোদেরকে বহুবার শিখিয়ে দিয়েছি। আজকে তুই কার্বন আর ক্লোরিন যখন করছিস, কার্বনের ক্ষেত্রে তুই দেখতে পাচ্ছিস, যেহেতু এরকম অনেকটা জায়গা লাগবে, আমি একটু এটাকে উপরে তুলে দিই ছোট করে। এই যে কার্বন আছে, কার্বন হচ্ছে 2 আর 4, তার সঙ্গে ধর আমি ওপরে একটা, এখানটা ক্লোরিন দেখালাম, এখানটা একটা ক্লোরিন দেখালাম, এখানটা একটা ক্লোরিন দেখালাম, আর এখানটা একটা ক্লোরিন দেখালাম। তোরা প্রত্যেকেই জানিস ক্লোরিন মানে কত? ক্লোরিন মানে হচ্ছে 2, 8, 10, 7, 17, 2, 8, 10, 7, 17, 2, 8, 10, 7, 17, 2, 8, 10, 7, 17। এবার আমরা কি করব? কার্বনের ক্ষেত্রে 4টে বাইরের শেষ কক্ষে ইলেকট্রন আছে 4খানা, তাহলে 4টে ইলেকট্রনকে আমরা এরকম ডটের মাধ্যমে দেখিয়ে দেবো। ঠিক আছে? আর এগুলোর 7টা করে ইলেকট্রন আছে, আমরা ক্রসের মাধ্যমে দেখাই। 6টা দেখিয়ে দিলাম, এই একটা 7টা, 6টা দেখিয়ে দিলাম, এই একটা 7টা, 7টা হয়ে গেল। প্রত্যেকটা 7টা 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 করে ইলেকট্রন দেখিয়ে দিয়েছি। এবার কি হবে বল? এই যে কার্বন আর ক্লোরিনের এবার কথাগুলো চিন্তা কর। ক্লোরিনের কটা ইলেকট্রন লাগবে শেষ কক্ষপথে একটা পূরণ করার জন্য? 8টা পূরণ করার জন্য একটা ইলেকট্রন লাগবে। যদি একটা ইলেকট্রন নেয় তাহলেই তো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ হয়ে যাবে। প্রত্যেকটা ক্লোরিন যদি একটা করে ইলেকট্রন নেয় তাহলেই তো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ হয়ে যাবে। তাহলে এর যদি একটা ইলেকট্রনের প্রয়োজন হয় তাহলে একটাই ইলেকট্রনের শেয়ার করবে। এরও একটা ইলেকট্রনের প্রয়োজন, তাহলে এও একটা ইলেকট্রন শেয়ার করবে। এরও একটা ইলেকট্রনের প্রয়োজন, এই জন্য এও একটা ইলেকট্রন শেয়ার করবে। আর নিচেরটারও তুই দেখতে পাচ্ছিস এরও একটা ইলেকট্রনের প্রয়োজন, ওই জন্য এও। এই তোর ইলেকট্রন কোথায়? তোর ইলেকট্রন আঁকিনি, দুঃখ পাস না, নেকে দিলাম। এরও দেখ একটা ইলেকট্রনের প্রয়োজন, তাহলে এও একটা ইলেকট্রনই শেয়ার করবে। যার যটা প্রয়োজন সে তটা শেয়ার করবে। বল এর কটা প্রয়োজন? দাদা এর তো ভয়ঙ্কর প্রয়োজন আছে। এর তো 4টে আছে, 4টেই প্রয়োজন, যাতে 8টা হতে পারবে। তাহলে এর 4টে শেয়ার করবে, কিন্তু একে একটা করবে, একে একটা করবে, একে একটা করবে, একে একটা করবে। যার দরকার নেই তাকে শেয়ার করা যাবে না, কিন্তু যার দরকার তাকেই শেয়ার করা যাবে। তুমি একজনকে 4টে শেয়ার করে দিতে পারবে না, কারণ সে একটা করে যাবে, তোমাকে একটা দিতে হবে। আমি দেখবি বলেছিলাম সমসংখ্যক ইলেকট্রন। ঠিক আছে? তাহলে এর ফলে কি হবে দাদা? আরে এর ফলে আর কি হবে ভাই? এই তো কার্বন, এই একটা ডট ইলেকট্রন, একটা ক্রস ইলেকট্রন, ডট ইলেকট্রন ক্রস ইলেকট্রন, ডট ইলেকট্রন ক্রস ইলেকট্রন, ডট ইলেকট্রন ক্রস ইলেকট্রন, এই একটা ক্লোরিন, 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 গল্প শেষ। এইবার কি হবে বল? এই তো দানের ফলে এই তো সিচুয়েশনটা তৈরি হলো। এবার ক্লোরিনের একদিকে কি ছিল বল? দুটো দুটো দুটো, মানে মোট 6খানা ইলেকট্রনের মাথার উপরে ছিল। তাহলে দুটো 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 যেমন ছিল দেখিয়ে দেবে, কারণ এই 6টা আর এই একটা মিলিয়েই 7টা ছিল। একটা ডোনেট করেছে, এই যে একটা ডোনেট করেছে, একটা পেয়ে গেছে, তাহলে মোট 6টা আর এখন দুটো, তাহলে মোট মিলিয়ে কটা হয়ে গেল? 8টা। আগে ছিল 7টা, এখন একটা এক্সট্রা পে হয়ে গেল 8টা। আগে ছিল 7টা, এখন একটা এক্সট্রা পে হয়ে গেল 8টা। আগে ছিল 7টা, এখন এক্সট্রা পে হয়ে গেল 8টা। আর কার্বনের দাদা আগে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন ছিল? 4টে ছিল। সে 4টেকে ডোনেট করেছে চারদিকে, প্রত্যেকটার থেকে একটা 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 করে পেয়েছে, মানে মোট মিলিয়ে 4খানা এক্সট্রা পেয়েছে, সে পুরোটাই নেবে। তাহলে ওরও হয়ে গেল শেষ কক্ষপথে 8টা। আমি আশা করতে পারি পুরো কনসেপ্ট তোদের কাছে ফিনিশ। তাহলে এর ক্ষেত্রে কি হয়ে গেল বল? এর ক্ষেত্রে 2, 8 হয়ে গেল, এগুলোর ক্ষেত্রে 2, 8, 8 হয়ে গেল, 2, 8, 8 হয়ে গেল, 2, 8, 8 হয়ে গেল, 2, 8, 8 হয়ে গেল,
কার্বন কার মতো ইলেকট্রন বিন্যাস পেলো? নিয়নের মতো। আর এই প্রত্যেকটা ক্লোরিন কার মতো পেলো? আর্গনের মতো। আশা করতে পারি একদম পরিষ্কার। এই প্রশ্ন কিন্তু করতে পারে কে কার মতো ইলেকট্রন বিন্যাস পেলো। ঠিক আছে, এবার যেহেতু এটা হয়েছে, নেক্সট লাইন তোরা নিশ্চয়ই পারবি ভাই। নেক্সট লাইন হয়ে যাবে কি, কার্বনের সাথে ক্লোরিনের একটা বন্ড, কারণ দুটো ইলেকট্রন মানেই একটা বন্ড। প্রত্যেকটার মধ্যে আর পারলে এখানটায় ক্লোরিনের লোন পেয়ার্স গুলো দেখিয়ে দিস, যেগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করলো না সেইগুলোকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলে থাকি। তাহলে এখান থেকে তোকে এইটাও প্রশ্ন দিতে পারে যে লোন পেয়ার কতগুলো আছে। প্রত্যেকটার মধ্যেই বুঝতে পারছিস ক্লোরিনের মাথার উপরে স্বাভাবিকভাবে তিনটে 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 করে কিন্তু লোন পেয়ার রয়েছে। এই বিষয়টা কিন্তু তোকে দেখাতে হবে। দেখ, এইটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেছিল, এইটা 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 কিন্তু করেনি, এগুলো হচ্ছে লোন পেয়ার। ঠিক আছে, ফিনিশ। চলো, HCl একটা সমযোজী যৌগ, তার সত্ত্বেও এটা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? বহুবার বলেছি, পরের দিন থেকে কিন্তু আমি রিপিট কোশ্চেন আর বলবো না। HCl এর মধ্যে ক্লোরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিনের মাথার উপরে ডেল মাইনাস, H এর মাথার উপরে ডেল প্লাস, মানে একটা পোলারিটি অ্যারাইজ করে। আর জলের অণুর মধ্যেও একটা পোলারিটি রয়েছে, অক্সিজেনের মাথার উপরে ডেল মাইনাস, হাইড্রোজেনের মাথার উপরে ডেল প্লাস। এই ডেল প্লাস সেন্টার ডেল মাইনাস সেন্টারকে অ্যাট্রাক্ট করে, আর এই ডেল মাইনাস সেন্টার ডেল প্লাস সেন্টারকে অ্যাট্রাক্ট করে। তার ফলে কি হয়ে যায় বল? আলটিমেটলি এই হাইড্রোজেনটা, ও বলে ভাই আমার কাছে এমনি একটা ইলেকট্রন ছিল, এই বেচারা ক্লোরিন, বদমাস ক্লোরিন, বাজে ক্লোরিন আমার একটা ইলেকট্রনকেও টেনে নিয়ে বসে আছে, আমি এই বন্ধনই ভেঙে দেবো। ও বন্ধন ভেঙে দিয়ে H প্লাস রূপে ক্লোরিনকে ইলেকট্রন দান করে দিয়ে চলে আসে, H প্লাস রূপে গিয়ে জলের সঙ্গে যুক্ত হয়ে যায়। জল কি করে? হাইড্রোজেনকে সদরে আমন্ত্রণ করে, সাদরে। তাহলে কি হয়ে গেল? দুটো হাইড্রোজেন ছিল, এখন তিনটে হয়ে গেছে। একটা প্লাস নিয়ে এসছে, ওই জন্য H3 প্লাস হয়ে গেছে। Clটাও এখন আয়নিত হয়ে Cl মাইনাস হয়ে গেছে। জলীয় দ্রবণে আয়নের উপস্থিতির জন্য HCl তড়িৎ পরিবহন করে। গল্প শেষ। লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য। লাইকার অ্যামোনিয়া কি? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়ার সঙ্গে জল মিশিয়ে দাও, যখনই জল মেশাবে একটা হাইড্রোজেন অ্যামোনিয়া টেক পার্ট করবে, অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশনে হাইড্রোজেন মানে H প্লাস আয়ন, তাহলে অ্যামোনিয়াটা কনভার্ট হয়ে যাবে NH4 প্লাসে। যদি এটা ভেঙে যায়, এটা H প্লাস আর OH মাইনাস, H প্লাসটা যদি নিয়ে নেয় তাহলে পড়ে থাকলো কি? OH মাইনাস। তাহলে দেখ, যেহেতু OH মাইনাস আয়ন আছে, এই জন্য লাইকার অ্যামোনিয়া অর্থাৎ অ্যামোনিয়া জলীয় দ্রবণ একটা ক্ষারধর্মী পদার্থ। তরল অ্যামোনিয়াটা কি দাদা? অ্যামোনিয়াকে প্রচন্ড চাপ দিয়ে যদি তুই তরলে পরিণত করিস, সেটাকে তরল অ্যামোনিয়া বলে। মানে তরল অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ নেই, জলীয় দ্রবণ নেই বলে OH মাইনাস নেই, মানে তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। আশা করতে পারি পরিষ্কার আছে। নেক্সট, ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারক শর্ত সহ সমীকরণ অনেকবার দেখিয়েছি আমি, কিন্তু বারবার বলছি নেক্সট দিন থেকে কিন্তু আমি রিপিট প্রশ্ন করাবো না। প্রত্যেককে আমার প্রিভিয়াস ভিডিওগুলো পরপর দেখতেই হবে, যাতে তোরা সবকিছু শিখতে পারিস। ইউরিয়া প্রয়োজনীয় দ্রব্য কি কি? অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড। 2 আয়তন অ্যামোনিয়ার সাথে 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করতে হয়। কি কি কন্ডিশন আছে? 150 বায়ুমণ্ডলীয় চাপ, 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমি তোদেরকে শিখিয়েছি কি করে টেকনিকটা। ধামাকা টেকনিক কি? এই যে দুখানে NH3 আছে, এটার মধ্যে প্রথমটার একটা হাইড্রোজেন কমিয়ে দে, কমিয়ে দিলে কি হয়ে যাবে? NH2। তারপরে CO2টা লিখে দে, COO। তারপরে যে হাইড্রোজেনটা কমালি সেটাকে দিয়ে দে, তাহলে হয়ে গেল কি? NH4। এইটা হয়ে গেল অ্যামোনিয়াম কার্বামেট। এই যে অ্যামোনিয়াম কার্বামেট হলো, এইটাই দ্বিতীয় ধাপে বিয়োজিত হবে। NH2COO NH4 বিয়োজিত যখন হবে, এখান থেকে দুটো হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন, মানে জল বেরিয়ে গেল। পড়ে থাকলো কি? NH2। এখান থেকে পড়ে থাকলো CO, এখান থেকে পড়ে থাকলো NH2। এইটা হয়ে গেল ইউরিয়া। ঠিক আছে, ফিনিশ। খোলা বাতাসে কপার নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে কেন? প্রত্যেকটা প্রশ্ন মাল্টিপল টাইমস করানো। কপারের উপর অক্সাইডের একটা লেয়ার পড়ে যায় আর্দ্র বাতাসের মধ্যে, তারপরে সেই অক্সাইড লেয়ারের মধ্যে অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সে CuCO3 CuOH এর হোল টুয়াইস মানে বেসিক কপার কার্বনেটের একটা আস্তরণ পড়ে সবুজ রঙের। যদি বায়ুতে সালফার ডাই অক্সাইড প্রেজেন্ট থাকে তাহলে বেসিক কপার সালফেটের একটা আস্তরণ পড়ে। এগুলো দেখ তোদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন। এই দুটো আস্তরণই সবুজ, ওই জন্যই কপার সবুজ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, রূপান্তর ঘটাও। কে চিন্দি কোশ্চেন রে? যে আমাদের জৈব রসায়নের ওয়ান শট আর প্রবলেম সলভিং দেখেছে, তারা এখন আত্মবিশ্বাসে ভরে উঠেছে যে আমাদের কি করানো হয়েছে। আমি বলেছিলাম অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা যে তুই খুঁজে পেয়েছিস, সেটা তোকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার দিন বাইরে বেরিয়ে বলতেই হবে।
তুই বাইরে বেরিয়ে বলবি বলবি তোর বাবাকে বা তোর মাকে, ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা আমি খুঁজে পেয়েছিলাম। তুমি আমাকে ফোন দেখতে বারণ করতে না, ওই ফোন দেখেছি বলেই আমি অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে খুঁজে পেয়েছি। এই জন্যই আমার আজকে ভৌত বিজ্ঞানে বেরিয়ে আমার মনে হচ্ছে আমি 100 পাবো। 95+ তো অ্যাভারেজ স্টুডেন্টরাও পাবে। 100 পেতে বহুত ভাগ্য লাগে ভাই, প্রচন্ড ভাগ্য লাগে। যদি পেয়ে যাস বিরাট ব্যাপার। আমাদের টেস্টে 6 জন পেয়েছে, আমার টার্গেট ছিল এবারে 50 করা, 23 ছিল, 6 পেয়ে 29 হয়ে গেছে। আমি জানি না কতগুলো খবর আসেনি আমার কাছে, এমনি অনেক থাকে যেগুলো খবর আসে না কিন্তু তারা পায়। ঠিক আছে চল, মাধ্যমিকে 50 হয়ে যাবে মনে হচ্ছে, তোদের উপর ভরসা আছে। C2H2 থেকে C2H6 কি করে করবো রে? আরে C2H2 মানে কি রে? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করে, তাহলে হাইড্রোজেনেশনই তো করতে হবে, হাইড্রোজেন বাড়াতে হবে ভাই। কি দিয়ে দেবো? আরে প্ল্যাটিনাম দিয়ে ঘরের তাপমাত্রায় হয়ে যাবে। না তো নিকেল 160 দিয়ে দিতে হবে, নিকেল 160 দিয়ে দিলে কিন্তু 160 ডিগ্রি টেম্পারেচারটা লাগবে। তুই যদি প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম দিয়ে করিস তাহলে রুম টেম্পারেচারে হয়ে যাবে। দাদা এটার রিয়াকশনটা কি করে হয়? এই যে পাই বন্ডটা ব্রেক করে, পাই বন্ডটা এখানে কি আছে, এখানে যে বন্ডগুলো তুই দেখছিস, একটা সিগমা আছে আর দুটো পাই আছে। প্রথমে একটা পাই বন্ড ব্রেক করলো, তাহলে মধ্যিখানে 3টে বন্ড ছিল, তুই 2টো বন্ড করে দে। দাদা একটা পাই ব্রেক করলে 2টো সিগমা হয়, 2টো সিগমা হয়। 2টো সিগমা কোথায় হবে? যে যে কার্বন গুলোর মাঝখানে পাই বন্ডটা ছিল সেই কার্বন গুলোর মধ্যে একটা একটা করে সিগমা হবে। সিগমা মানে সিঙ্গেল বন্ড। এই হাইড্রোজেনটা গিয়ে এই সিগমা বন্ড গুলোর মধ্যে জুড়ে যাবে দাদা। তার মানে এই কার্বনে একটা হাইড্রোজেন, ওই কার্বনে একটা হাইড্রোজেন বসলো, মানে অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি হয়ে গেল। আমি বললাম হ্যাঁ। দাদা ইথিলিন কি থামবে? একদমই নয়, এখানে আবারও হাইড্রোজেন সংযোজন হবে প্ল্যাটিনাম অনুঘটকের প্রেজেন্সে। যেই মাত্র হবে আবারও একটা পাই বন্ড ব্রেক করবে। তার মানে দাদা এখন মধ্যখানে একটা বন্ড দিয়ে দেবো, দিয়ে দাও। নিচে একটা করে হাইড্রোজেন দাদা ছিল, আর এই হাইড্রোজেনটা তো ভদ্র নয়, ও তো উপরে গিয়ে জুড়বে, কারণ এই পাই বন্ডটা ব্রেক করেও 2টো সিগমা নতুন তৈরি হয়েছে। এই যে তৈরি হয়ে গেল তোমার প্রয়োজনীয় C2H6 ইথেন। দেখ গুনেন না, এই 2টো C2, 3 3 3 3 3 3 6। তার মানে আমাদের প্রথম সেটটা ফুল অন ডান। এই অথবা প্রশ্ন বলেছে একই আণবিক সংকেত বিশিষ্ট C3H8O দুটো জৈব যৌগের তোমাকে গঠন সংকেত লিখতে বলেছে, নাম লিখতে বলেছে। ভাই এসব প্রশ্ন আর কি আছে? আমরা এমনই জায়গাতে নিজেদের স্ট্যান্ডার্ডকে সেট করে দিয়েছি যে আমাদের ছেলেমেয়েরা বলছে পর্ষদের টেস্ট পেপার খুব সোজা, মেগা টেস্ট পেপার করাতে বলছে। মেগা টেস্ট পেপার আমি গতকাল অ্যানাউন্স করেছিলাম আসবে, সেটা অ্যাডভেঞ্চার একাডেমি আলাদা তো আলাদা। কি আলাদা করবো তুই এতদিন দেখে নিয়েছিস, এইটাও একটা নতুন জিনিস তোকে ঝলক দিয়ে দিয়েছি পর্ষদের টেস্ট পেপার সবার প্রথমে। এবার আরেকটা জিনিসের ঝলক দেবো মাধ্যমিকের আগে। চল দেখ কি বলেছিলাম, অক্সিজেন পার্টটাকে বাদ দে, এই যে হাইড্রোকার্বন পার্টটা রয়েছে সেটাকে ভালো করে স্টাডি করে দেখ। যদি হাইড্রোকার্বন পার্টটার কনফিগারেশন CnH2n+2 মানে অ্যালকেনের মতো হয়, তাহলে এখান থেকে আমি দুখানা জিনিস পাবো, একটা অ্যালকোহল হবে, একটা ইথার হবে। প্রত্যেকের আশা করব মনে আছে প্রত্যেকটা জিনিস কিরকম কিরকম করে করতে হয়েছিল। দাদা তাহলে অ্যালকোহলটা দেখতে কেমন হবে? ভাই 3টে কার্বন যুক্ত অ্যালকোহল দেখতে কেমন হয়? CH3 CH2 CH2OH এরকমই হয়। আর দাদা ইথার দেখতে কেমন হবে? CH3O CH2 CH3। এবার এখানে একটা জিনিস শুনে রাখ, যদি তোকে নাম লিখতে বলে, তোদের তো ইথারের নেমিং নেই, সেই কারণে একটুখানি মন দিয়ে শুনে রাখ। তুই এটাকে নাম লিখে দিতে পারিস, এটার নাম মিথাইল, এটার নাম ইথাইল, তাহলে মিথাইল ইথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার হয়েছে। আর এটার নাম কি? এটাতে আইপিসি নাম বলে দিবি, মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপান 1 অল। যদি তুই এটাকে না লিখতে চাস তাহলে তোর কাছে আরেকটা অপশন আছে। কি অপশন? CH3, এটা 3টে কার্বন হলেই হবে, কিন্তু 3টে বা 2টোর বেশি হলেই হবে, 3টে 4টে 5টে যা খুশি। তুই ওইচটা যেটা 1 নম্বর কার্বনে অ্যাটাচ আছে এটাকে 2 নম্বর কার্বনে অ্যাটাচ করে, তাহলে CHOH হয়ে গেল, CH3 হয়ে গেল। এটা পজিশনাল আইসোমার পেয়ে গেলি তো, এটার নাম কি হয়ে যাবে বল? প্রোপান 2 অল। তুই এইটাকেও দেখিয়ে দিতে পারিস, এটাও C3H8O বিশিষ্ট একটা জৈব যৌগ। ঠিক আছে, হয়ে গেল আমাদের প্রথম সেটটা পুরোপুরি কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় সেটের দিকে একটু ফোকাস করি। আমরা একদিনে 2টো সেট করাচ্ছি, আমি সব রকম ট্রাই করবো। একদিনে 2টো সেট দিয়ে ট্রাই করব, একদিনে 54 মার্কস দিয়ে ট্রাই করব। 54 মার্কস মানে MCQ VSQ SQ একসাথে একটা সেটের। ঠিক আছে চল, 242 নম্বর সেট 2। এই সেটটা সোজা আছে। গ্লোবাল ওয়ার্মিং কি? এ আমি বলবো না। গ্লোবাল ওয়ার্মিং কি, এর একটি কুফল লেখো। বড্ড গরম লাগে ভাই। জ্বালানি তাপন মূল্য কাকে বলে? একক ভরের বা একক আয়তনের কোন জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে সেই জ্বালানি তাপন মূল্য বলে। নিচে কমেন্ট সেকশনে একটুখানি কমেন্ট করে দাও তাপন মূল্যের এককগুলো। বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন দুটোই বৃদ্ধি পায়, এখানে কি বয়েলের সূত্রে কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটে বা বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়? অ্যাকচুয়ালি প্রশ্ন তোরা বহুবার পড়ে ফেলেছিস। আমরা যখন বেলুন ফোলাই,
বেলুনটার আয়তন বৃদ্ধি পাচ্ছে, আবার ভেতরে যখন বেশি পরিমাণে গ্যাস যাচ্ছে তাহলে ভেতরে জায়গাটা তো একটা জায়গা ফিক্স, ওর ভেতরে গ্যাসের চাপটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে চাপ আর আয়তন দুটোই বাড়ছে, চাপ বাড়াচ্ছে আয়তনও বাড়ছে। বয়েল কি বলেছিলেন? বয়েল বলেছিলেন ভি প্রপোর্শনাল টু 1/p, মানে যদি চাপ বাড়াই তো আয়তন কমবে, কিন্তু এখানে তো আয়তনও বাড়ছে চাপও বাড়ছে, তাহলে দাদা বয়েল নিশ্চয়ই ফেকু বিজ্ঞানী ছিল, একবারে ভুলভাল কথাবার্তা বলতো না। বিজ্ঞানী বয়েল বলেছিলেন তার এই সূত্রটা অ্যাপ্লিকেবল করতে গেলে তোকে গ্যাসের ভরটাকে স্থির করতে হবে, এই জন্যই তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য ভাই, এগুলো মাথা মুন্ডু নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুই যখন এই সূত্রটাকে অ্যাপ্লিকেবল করতে যাস তখন দেখতে পাস এই সূত্র অ্যাপ্লিকেবল করার জন্য ভরটাকে স্থির রাখতে হয়। তুই যে ভেতরে গ্যাস ঢোকাচ্ছিস গ্যাসের ভরটাকে স্থির আছে নেই তো, তাহলে বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই নয়। তুই কোনো জায়গায় থাকলি না, বললো না ওই করেছে, তুই কি বলবি? মুঝে কিউ তোড়া, মে তো ওহাঁ পে থেই নাই। তো স্বাভাবিক বয়েলের সূত্র এখানে প্রযোজ্যই হয় না, লঙ্ঘিত হওয়ার তো প্রশ্নই ওঠে না। আলোর প্রতিসরণের স্নেলের সূত্র, দুটি নির্দিষ্ট মাধ্যম, একটা নির্দিষ্ট বর্ণনের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে প্রতিসরাঙ্ক বলে। এই নিয়ে যাবতীয় বিস্তারিত জিনিসপত্র আমরা সব শিখে ফেলেছি ভাই, এগুলো নিয়ে আর এই ছোটখাটো প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? যদি অসীমে কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব অবশ্যই ফোকাসে গঠিত হবে। আমাদের যারা ধামাকা ব্যাচের মধ্যে পড়ে তাদেরকে আমি এই টেকনিক গুলোকে শিখিয়ে দেওয়ার একটা ম্যাসিভ টেকনিক শিখিয়েছি, যার রুল নাম্বার হচ্ছে 6, রুল নাম্বার 6। ওই রুল নাম্বার 6 যে জেনে গেছে সেগুলোকে এমনি করে গুনবে, উত্তর দিয়ে দেবে, আর প্রতিবিম্বের প্রকৃতি চুটকি মেরে বলে দেবে। মাথায় রাখ, যদি কোনো একটা প্রকৃতি অসীমে থাকে ফোকাসে, মানে বস্তু যদি অসীমে প্রতিবিম্ব যদি ফোকাসে হয়, বস্তু প্রচুর বড়, প্রতিবিম্বটা হচ্ছে একটুখানি, ওই জন্য ক্ষুদ্রাকার প্রতিবিম্ব গঠিত হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা কেস বাদ দিয়ে অবতল দর্পণের বাকি প্রত্যেকটা কেসে সদ্বিম্ব গঠিত হয়, আর সদ্বিম্ব মাত্রেই অবশীর্ষ হয়। এই জিনিসগুলো কিন্তু আমি প্রত্যেককে শিখিয়ে দিই। একটা কেস কোনটা? যেখানে মেরু আর ফোকাসের মধ্যখানে বস্তুটা রাখা হয়েছে, ওই একটা কেস বাদে বাকি সমস্ত কেসে প্রতিবিম্বটা সদ আর অবশীর্ষ হয়। ওই একটাই কেসে একমাত্র অসদ আর সমশীর্ষ হয়। উত্তল লেন্সের ক্ষেত্রেও তাই, অবতল দর্পণের ক্ষেত্রেও তাই। আর এখানে কি হবে? অসীমে বস্তু প্রচুর বড়, তাহলে ফোকাসে প্রতিবিম্ব অত্যন্ত ক্ষুদ্রাকার। প্রতিবিম্বটার বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়েছি। নেক্সট প্রশ্ন কি আছে? সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তারের মধ্যে কোনটির রোধ বেশি, একই বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্যে দিয়ে প্রভাব বেশি হবে? নিচে কমেন্ট করো তাড়াতাড়ি করে। ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো, এগুলো অনেকবার শেখানো হয়েছে। ক্যালসিয়াম কত বলো? 2, 8, 8, 2। আর অক্সিজেন কত বল? অক্সিজেন হচ্ছে 2,6। বল এখানটাতে কটা ইলেকট্রন রাখবো? শেষ কক্ষপথে 2টো, আর এখানটাতে কটা রাখবো? ভদ্র মানুষের মতো দেখাবি, কিন্তু অনেকে অভদ্রের মতো হ্যাঁ করে ইলেকট্রন দেখিয়ে দেয়, ওরকম নয়, ভদ্র মানুষের মতো দেখাবি। তাহলে এর কটা ইলেকট্রনের প্রয়োজন? 2টো। এর কটা ইলেকট্রন ছাড়ার প্রয়োজন? 2টো, কারণ সবাই চাইবে তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করতে। এ চাইছে 2টো ইলেকট্রন ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে 8টা করতে, ও চাইছে 2টো ইলেকট্রন নিতে। মানে একজন ছাড়বে আর একজন নেবে, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, ওয়ান সাইডেড লাভ। এ কিন্তু ঘুরিয়ে কিছু দিচ্ছে না, বুঝতে পারছি? শিখিয়েছিলাম, আমাদের সব কোড ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের চ্যানেলে যারা প্রথম থেকে পড়ছে তারা এই কোড ল্যাঙ্গুয়েজ গুলো সব জানে। যদি তুই এখনো জানতে চাস, নতুন হয়ে থাকিস, আয়নীয় সমযোজী বন্ধনে কুইক রিক্যাপ দেওয়া আছে, গিয়ে দেখে নে, তুইও আমাদের চ্যানেলে জয় ধামাকা মেম্বার হয়ে যাবে, জয় ধামাকা মেম্বার। ঠিক আছে, এইবার কি হয়ে যাবে দাদা? এই যে ক্যালসিয়াম 2টো ইলেকট্রন ছেড়ে দিল, 2টো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ হয়ে গেল। এর ইলেকট্রন বিন্যাসটা কেমন? 2, 8, 8 হয়ে গেল। আর এইটা অক্সিজেন 2টো ইলেকট্রন নিয়ে 2- হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস, এখানটা 2টো ছিল, 2টো ছিল, 2টো ছিল, 2টো ক্রস ইলেকট্রন ঢুকে পড়লো, তাহলে 2, 6 ছিল, 2, 8 হয়ে গেল। গল্প শেষ হয়ে গেছে। 2+, 2- যুক্ত হয়ে গেল, তড়িৎযোজী বন্ধন CaO, গল্প শেষ। নেক্সট, তড়িৎযোজী ও সমযোজী যৌগগুলোকে শনাক্ত করে লেখো। কার্বন হাইড্রোজেনের যৌগ সব সময় সমযোজী যৌগই হবে। এগুলো তো জৈব রসায়নে পড়েছিস রে পাগলা। কারণটা কি? কারণ দাদা সমযোজী কেন হবে না? কার্বন 2, 4, হাইড্রোজেন 1। কার্বনও চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেতে, তাহলে তার জন্য তার কটা ইলেকট্রন লাগবে? 4টে ইলেকট্রন লাগবে, কারণ শেষ কক্ষপথে থেকে 8টা করতে হবে। এও চাইবে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে, তাহলে তার জন্য তার কটা ইলেকট্রন লাগবে? একটা। যদি দুজনেরই ইলেকট্রনের প্রয়োজন থাকে, যদি দুজনেরই ইলেকট্রনের দরকার থাকে, তাহলে সমযোজী বন্ধন গঠিত হবে। সমযোজী যৌগ এরা। লিথিয়াম হাইড্রাইড কি শিখিয়েছিলাম? লিথিয়ামের 3, হাইড্রোজেনের 1, মানে 2,1 লেখা যায় এটাকে, 3টাকে লেখা যায় তো 2,1, এটাকে সিম্পল 1 লেখা যায়। বল লিথিয়াম কি চাইবে 2টো ইলেকট্রনের জন্য?
এই একটা লাস্টের ইলেকট্রনকে সে ত্যাগ করতে চাইবে, আর হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। এ ছাড়বে নেবে, যদি ছাড়বে নেবে সম্পর্ক থাকে, যদি একজন দেয় আরেকজন নেয়, তাহলে আয়নীয় যৌগ গঠিত হয়। বহুবার শিখিয়েছি, যারা জানিস না গিয়ে আয়নীয় সমযোজী বন্ধনের কুইক রিক্যাপ এক্ষুনি দেখবে এটার পরে। আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন? কারণ আণবিক ওজন কথাটার মানে হচ্ছে অণুর ওজন। আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো অণুর অস্তিত্ব থাকে না, সেখানে আয়নের অস্তিত্ব থাকে। যেহেতু অণুর কোনো অস্তিত্বই নেই, তাহলে আণবিক ওজনের তো কোনো মানেই হয় না, ওই জন্য এদেরকে সংকেত ওজন বলা হয়। প্রত্যেকে NaCl এর সংকেত ভরটা নিচে কমেন্ট করো। সমীকরণ সহ দেখাও অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে, শিখিয়ে দিয়েছি। অ্যামোনিয়ার ওয়ান শট চ্যানেলের মধ্যে দেওয়া আছে, না পারলে দেখে নে ভাই। অ্যামোনিয়া এই যে জিনিসটা কিসের উপর দিয়ে চালনা করতে হবে? উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করে দিতে হবে। দাদা এটাকে কিউপ্রিক অক্সাইড কেন বলে? কারণ এটাকে ভাঙলে Cu2+ আর O2- পাওয়া যায়। Cu2+ মানে কপারের যোজ্যতা 2, এই জন্য এটাকে কিউপ্রিক অক্সাইড বলা হয়। অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জকে অক্সাইড বলে, কপারের 2+ যোজ্যতা বলে কিউপ্রিক। হয়ে গেল। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের কালার কি হয়? বেলাক। বেলাক কালারের উপর থেকে চালনা করে দিতে হবে। অ্যামোনিয়া কি করবে জানিস? কিউপ্রিক অক্সাইডটাকে বিজারিত করে দেবে, চিনটা পাক ডমডম খেলে দেবে একবারে, শকুনি মামার মতো। অক্সিজেনটাকে তাড়িয়ে দেবে এখান থেকে, নিয়ে কপার তৈরি করবে। নাইট্রোজেনটা এখান থেকে মুক্ত হয়ে যাবে, হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে জুড়ে জল তৈরি করবে। পরিষ্কার হিসাব, সিম্পল গল্প। যেহেতু অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন তৈরি হলো, সেই কারণে এইটাকে অনেকে বলে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তার প্রমাণ, অথবা অনেকে বলে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, কারণ অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে দিল। ঠিক আছে, এখানটা 3 আছে, তাই জন্য এখানে 2 আছে, এখানে 2 বসাও। 3 2 6, 6 যদি হয় তাহলে এখানে একটা 3 বসাও। 3টে অক্সিজেন, তাহলে 3 বসাও, 3 বলে 3 বসাও, গল্প শেষ। ঠিক আছে, এইটা বাদামি কালারের একটা রং হয়, তোরা জানিস প্রত্যেকে, বলে দিলাম। নেক্সট, দুটি গ্যাসের বিক্রিয়া একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, গ্যাস দুটির নাম ও সমীকরণ। অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া, আমি কিছুদিন আগে এটা ধামাকা ব্যাচেও পড়াচ্ছিলাম, তখন বলছিলাম অনেকের মনে একটা প্রশ্ন থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড যৌগ তৈরি হয়। প্রশ্নটা কি, অনেকে যদি ধোঁয়াটাকে দেখে থাকে, যেটা ধোঁয়া হয়, সাদা রঙের ধোঁয়া, বলবি তুই ধোঁয়া তো দাদা, এ সলিড কোথায়? তুই অন্য অক্সিজেন ফক্সিজেনকে দেখতে পাস, নাইট্রোজেন গ্যাসকে দেখতে পাস, তাহলে এই ধোঁয়াটাকে দেখতে পাচ্ছিস কেন? কারণ এর মধ্যে সলিড পার্টিকেলস আছে, ওই জন্যই অ্যামোনিয়াম ক্লোরাইডকে একটা সলিড পার্টিকেল বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। বাবা কতবার করিয়েছি ভাই, কতবার করিয়েছি এই প্রশ্ন, আমি আর করাতে ইচ্ছা করছে না। Fe2O3 দিয়ে করিয়েছিলাম, আর FeH2 দিয়ে করিয়েছিলাম, মনে আছে? আমি বলেছিলাম কি, আমাদের যে ধাতুগুলো আছে সেগুলো তো বিশুদ্ধ ধাতু ছিল না আগে, পলি বালি কাদা ফাদার সাথে মিশে একদম নোংরা রূপে ছিল। ওই নোংরা সমুদ্রের তলদেশে যখন ছিল, সেটাকে কি বলা হতো? খনিজ বলা হতো। মানে ধাতুর সঙ্গে অশুদ্ধি মিশে রয়েছে। ওই খনিজের দুটো প্রকারভেদ হয়। কিছু কিছু খনিজ এমন থাকে যেগুলো থেকে সহজে এবং কম খরচে ধাতুটাকে নিষ্কাশন করে দেওয়া যায়, আর কিছু খনিজ এমন থাকে যেখান থেকে সহজে আর কম খরচে ধাতু পাওয়া যায় না। যেগুলো থেকে সহজে কম খরচে ধাতু পাওয়া যায় সেগুলোর আমরা নাম দিয়ে আকরিক। আচ্ছা কি বললি তুই? যে সমস্ত খনিজ থেকেই সহজে পাওয়া যায় তাদেরকে আকরিক বলে তো? তাহলে যে আকরিক সেটাও তো একটা কি খনিজ, গুড খনিজ। আর এটা কি ব্যাড খনিজ, কিন্তু খনিজ তো দুটোই। Fe2O3 রেড হেমাটাইট, সেখান থেকে খুব সহজে আয়রনকে নিষ্কাশন করা যায়, কম খরচে কম সময়, ওই জন্য Fe2O3 রেড হেমাটাইটটা হচ্ছে আয়রনের আকরিক। কিন্তু FeH2 মানে আয়রন পাইরাইট ডিসে প্রচুর পরিমাণ আয়রন থাকে, তা সত্ত্বেও সেটাকে নিষ্কাশন করা সহজে যায় না, এই জন্য এটা হচ্ছে নর্মাল খনিজ, এটা হচ্ছে আকরিক। যারা নতুন আছিস আমাদের চ্যানেলে সব MCQ সব VSQ দেখবি কিন্তু, ঠিক আছে? কাঁপিয়ে দিবি তাহলে তুইও। 3.9 C2H6O এর সমবায়বগুলির নাম ও গঠন সংকেত লেখো। C2H6O বুঝতেই পারছিস এইটুকু জায়গার কনফিগারেশন অ্যালকেনের মতো, তাহলে একটা অ্যালকোহল হবে CH3CH2OH, আর একটা ইথার হয়ে যাবে CH3OCH3। কি সোজা সোজা প্রশ্ন দেখতে পাচ্ছিস? যদি এইসব প্রশ্ন মাধ্যমিকে চলে আসে তো কাঁপিয়ে দিবি তোরা। এগুলো তো বিভিন্ন স্কুলেই পরীক্ষায় দিয়েছে। IUPAC নাম লিখতে বলেছে, এই আমি দুটোরই IUPAC নাম আমি বলবো না, বাদ দে, বলে দি ভাই। তোরা এটা কমেন্ট কর, এটা তোরা কমেন্ট কর, আমি এটা বলছি। বল এখানে কটা কার্বন আছে? একটা, ওই জন্য মিথান যুক্ত ওইক অ্যাসিড নাম হয়ে গেল কি বল? মিথানোইক অ্যাসিড, গল্প শেষ। ঠিক আছে, এটা তোরা নিচে কমেন্ট করছিস, ব্যাস আমাদের দেখ দুটো সেট ফিনিশ। কত তাড়াতাড়ি হয়ে গেল, কত সহজ সেট ছিল, একদম কাঁপিয়ে দিয়েছিস তোরা। বুঝতে পারছিস তো? যারা অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচে পড়ছিস কাঁপাচ্ছিস, যারা আমাদের চ্যানেলকে রেগুলারলি ফলো করছিস কাঁপাচ্ছিস। দুটো জায়গা থেকে যারা পড়ছিস তাদের LAQ MCQ VSQ SAQ সবকিছু সলিড প্রিপারেশন হচ্ছে, 90 মার্কসের পারফেক্ট প্রিপারেশন হচ্ছে।
90-তে 90, প্রজেক্ট মিলিয়ে 100-তে 100, পারফেক্ট প্রিপারেশন। যারা অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচের মধ্যে নেই, তারা যদি ভর্তি হতে চাস অবশ্যই কন্ট্যাক্ট কর 6289360364 নাম্বারে। আজকের দিন পর্যন্ত ধামাকা ব্যাচের প্রাইস 499 রাখা হয়েছে, আজকের পর থেকে কিন্তু আবার সেটা 599 করে দেওয়া হবে। সেই জন্য যারা ভর্তি হতে চাস কি করবি, কোর্স ফিটা এই নাম্বারের মধ্যে পাঠাবি, পাঠিয়ে আমাকে রিসিপ্টটা অনলাইনে পাঠিয়ে দে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আমি দেখে নিয়ে তোকে অ্যাড করে দেবো। প্রিভিয়াস সব ক্লাস তুই পেয়ে যাবি। আমাদের ওখানে সমস্ত অঙ্ক ধরে 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 শেখানো হয়েছে, এলএকিউ করানো হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে দেওয়া হয়েছে। আর কি দরকার আছে ভাই, সবই পেরে যাবি তুই। আরে আমাদের চ্যানেল তো রয়েছে, রেগুলার তোকে প্র্যাকটিস করাচ্ছে। আজকের মতো এখানেই। পর্ষদের টেস্ট পেপারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। পর্ষদের টেস্ট পেপার ভালো ভালো কোয়েশ্চেন দিচ্ছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের সামনে এই কোয়েশ্চেনগুলো অনেকটাই নিচু। মেগা টেস্ট পেপার তাড়াতাড়ি আনতে হবে। জয় ধামাকা।